বিসমিল্লাহির রহমানির রহিম। আদরের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কেমন আছো আপু তোমরা? আশা করি ভালো আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি হেলেনা বেগম, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সেন্ট্রাল প্লেস থিওরি অফ ওয়াল্টার ক্রিস্টলার, অর্থাৎ ওয়াল্টার ক্রিস্টলারের কেন্দ্রীয় স্থান তত্ত্ব, যেটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অনার্স সেকেন্ড ইয়ার, তার কোর্স কোড হচ্ছে GETH 2004 এবং কোর্স টাইটেল হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি। তোমাদেরকে এটা হচ্ছে আমাদের ছবিতে হচ্ছে ওয়াল্টার ক্রিস্টলার, আর ওনারই দেওয়া হচ্ছে সেন্ট্রাল প্লেস থিওরি। তো গত ক্লাসে আমি তোমাদের সাথে একটা ক্লাসে ছিলাম বা ক্লাস নিয়েছিলাম, যে ক্লাসে আমাদের ক্রিস্টলার তার তত্ত্বটা কোন জায়গায় প্রয়োগ করা যাবে বা প্রয়োগ হবে, তিনি কতগুলো পূর্ব শর্ত দিয়েছিলেন। তা আমরা গত ক্লাসে সেই পূর্ব শর্তগুলো পড়াশোনা করেছি। আজকে আমরা যেটা পড়াশোনা করব সেটাও ক্রিস্টলারের থিওরির অংশ, সেটা হচ্ছে যে তার তত্ত্বের মূল আলোচ্য বিষয়। কেমন? আচ্ছা, তাহলে আমরা শুরু করি সেন্ট্রাল কেন্দ্রীয় স্থান তত্ত্বের মূল আলোচ্য বিষয়। ক্রিস্টলার তার কেন্দ্রীয় স্থান তত্ত্বে মূল আলোচ্য বিষয়কে প্রথমত 4টি ভাগে ভাগ করেছেন। দেখো, একটা হচ্ছে সেবা কেন্দ্রের দূরত্ব, খ হচ্ছে সেবা কেন্দ্র গড়ে ওঠার বিভিন্ন পর্যায়, 3 হচ্ছে বা গ হচ্ছে পর্যায়ক্রমিক সেবা অঞ্চল, আর ঘ হচ্ছে ক্রমোন্নত শ্রেণীবিন্যাস থেকে মূলনীতি নির্ধারণ। কেমন? আচ্ছা, তাহলে তিনি যে 4টা বিষয়ের কথা বলেছেন ওনার তত্ত্বে, তাহলে প্রথম আমরা ধরে পড়ি যে সেবা কেন্দ্রের দূরত্ব, অর্থাৎ একটি সেবা কেন্দ্র থেকে আরেকটি সেবা কেন্দ্র কতটুকু দূরে অবস্থিত হবে বা অবস্থান করবে। কেমন? দেখো কি বলছেন উনি, প্রস্তাবিত অঞ্চলে, অর্থাৎ যে অঞ্চলটাতে ওনার তত্ত্বটা গড়ে উঠবে, প্রস্তাবিত অঞ্চলে ক্ষুদ্রতম সেবা কেন্দ্র বা বসতিগুলো এমন ভাবে গড়ে উঠবে যে একটি থেকে অপরটিতে যেতে 2 ঘন্টা সময় লাগবে। সাধারণভাবে মানুষ পায়ে হেঁটে ঘন্টায় প্রায় 3.5 কিলোমিটার যেতে পারে। সুতরাং যে কোনো 2টি সেবা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে 7 কিলোমিটার। এটাকে আবার রেঞ্জ অফ গুডসও বলা হয়। তাহলে উনি কি বলছেন ওনার তত্ত্বে, যে একটি সেবা কেন্দ্র সেটা হচ্ছে কি সবচেয়ে ছোট, ওনার থিওরিতে সবচেয়ে ছোট সেবা কেন্দ্রগুলো এই একটা সেবা কেন্দ্র থেকে আরেকটা সেবা কেন্দ্রে যেতে সময় লাগবে উনি ধরে নিয়েছেন 2 ঘন্টা। কারণ 2 ঘন্টা যেতে মানুষের সময়, তখনকার সময়ে ঘন্টায় যেতে লাগে যেতে পারে 3.5 কিলোমিটার। কেমন? আচ্ছা, তাহলে উনি বলছেন যে 2টি সেবা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে 7 কিলোমিটার। হ্যাঁ, আবার এটাকে বলা হয় রেঞ্জ অফ গুডস। রেঞ্জ অফ গুডস হচ্ছে যে একটি সেবা কেন্দ্রে কত দূর থেকে মানুষ এসে তার সেবাটা নিয়ে থাকে বা নেয়ার আগ্রহ প্রকাশ করে। তাহলে অর্থাৎ কতটুকু দূর পর্যন্ত
একটা সেবা কেন্দ্র তার সেবা কেন্দ্র পৌঁছতে পারে, অথবা কতটুকুন দূর থেকে একটা মানুষ ওই সেবা কেন্দ্রে আসবে তার সেবাটা গ্রহণ করার জন্য। এটাকে আবার বলা হয় রেঞ্জ অফ গুডস। তাহলে এটাই বলা হলো যে একটি, তার মতে একটি সেবা কেন্দ্র থেকে আরেকটি সেবা কেন্দ্র হবে 7 কিলোমিটার, অর্থাৎ 3.5 গুণন 2 ইজুকাল টু 7 কিলোমিটার। আমরা যদি পরের পেটে ছবিটা দেখি, হ্যাঁ, তাহলে দেখো, তোমরা দেখতে পাচ্ছ ছবিটা। তাহলে দেখো, এই হচ্ছে একটা সেবা কেন্দ্র। এটা তার সেবা কেন্দ্রের শেষ সীমা। তাহলে এই এখান থেকে শুরু করি আমরা। তাহলে এটা হচ্ছে একটা সেবা কেন্দ্র। তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 3.5 কিলোমিটার। তাহলে কথাটা হলো যে 3.5 কিলোমিটার দূর থেকে, 3.5 কিলোমিটার পর্যন্ত দূর থেকে মানুষ এখানে আসবে সেবা গ্রহণ করার জন্য। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি দাঁড়ালো যে এই দূরত্ব যদি 3.5 কিলোমিটার হয়, তাহলে এইটা হচ্ছে একটা সেবা কেন্দ্র, এবং এইটুকু দূর থেকে মানুষ এই সেবা কেন্দ্রে সেবা নিতে আসে। তাহলে এটাকে বলা হয় তার এই সেবা কেন্দ্রটার প্রভাব বলয়। তাহলে এই সেবা কেন্দ্রটার এইটুকু হচ্ছে তার প্রভাব বলয়, আবার ঠিক একইভাবে এই সেবা কেন্দ্রটার এতটুকুন হচ্ছে তার প্রভাব বলয়। তাহলে একটি সেবা কেন্দ্র থেকে আরেকটি সেবা কেন্দ্র দূরত্ব হচ্ছে 3.5 কিলোমিটারের দ্বিগুণ, অর্থাৎ 7 কিলোমিটার। তাই এখানে লেখা আছে যে এখান থেকে এই দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। ঠিক আছে আপু? তাহলে এইটা হচ্ছে এই সেবা কেন্দ্রের প্রভাব বলয়। কেমন? আবার দূরত্ব হচ্ছে 3.5 কিলোমিটার, আর এই সেবা কেন্দ্রটা এখান থেকে তার এইটুকু দূরত্ব হচ্ছে 3.5 কিলোমিটার। তাহলে দুটি সেবা কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে কি? তাহলে এই দূরত্বকে বলা হয় কি আবার রেঞ্জ অফ গুডস। তাহলে এই দেখো, এটা হচ্ছে রেঞ্জ অফ গুডস। তাহলে কি দাঁড়ালো যে একটি সেবা কেন্দ্র থেকে আরেকটি সেবা কেন্দ্রের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। হ্যাঁ, আর হচ্ছে একটি সেবা কেন্দ্র থেকে 3.5 কিলোমিটার দূর পর্যন্ত মানুষ এই সেবা কেন্দ্রে সেবা নিতে আসবে। ক্লিয়ার? থিওরিটা খুবই মজা, খুব ইন্টারেস্টিং, একটু ভালো করে পড়ে দেখো আপু। আচ্ছা, এখন হচ্ছে যে সেবা কেন্দ্র গড়ে ওঠার বিভিন্ন পর্যায়, অর্থাৎ একটি সেবা কেন্দ্র, হ্যাঁ, যখন শুরু হবে তখন তার শুরু থেকে কয়েকটা ধাপ পার হয়ে সে তার মূল বৈশিষ্ট্যটা ধারণ করে। কেমন? তাহলে এই মূল বৈশিষ্ট্যটা ধারণ করতে তার সময় লাগে একাধিক পর্যায়। সেটা বলা হলো যে খ্রিস্টলারের শর্তানুসারে কোন অঞ্চলের সেবা কেন্দ্রগুলো বিক্ষিপ্তভাবে গড়ে উঠবে। প্রথমে সেবা কেন্দ্রগুলো বিক্ষিপ্তভাবে গড়ে উঠবে। বিক্ষিপ্তভাবে গড়ে ওঠা অঞ্চলের সেবা কেন্দ্রগুলোতে সমভাবে সেবা পৌঁছানোর জন্য খ্রিস্টলার 3টি পর্যায়ের কথা চিন্তা করেছেন। পর্যায়গুলো হলো, তাহলে কি দাঁড়ালো যে প্রথমে হচ্ছে সেবা কেন্দ্রগুলো বিক্ষিপ্তভাবে গড়ে উঠবে, এবং সবগুলো সেবা কেন্দ্রের মধ্যে সেবাগুলো ঠিকমতো পৌঁছানোর জন্য উনি 3টি পর্যায়ের কথা উল্লেখ করেছেন। প্রথম পর্যায়ে তিনি সেবা কেন্দ্রগুলোকে বৃত্তাকারে সাজিয়ে দেখেন যে বিভিন্ন বৃত্তের মাঝে কিছু ফাঁকা জায়গায় থেকে যায় যেখানে সেবা পৌঁছানো যায় না। কি বললো কথাটা? যে আমরা আগের ছবিটাতে খেয়াল করেছি যে এটা হচ্ছে একটা সেবা কেন্দ্র, এটা হচ্ছে একটা সেবা কেন্দ্র। তাহলে যদি সেবা কেন্দ্রগুলিকে পাশাপাশি সাজানো হয়, হ্যাঁ, তাহলে কি বলছেন উনি যে কিছু অংশ সেবা পায় না। হ্যাঁ, আমি তোমাদের ছবিতে দেখাচ্ছি, কিছু সেবা পায় না। তাহলে কি দেখো, এই যে তাহলে এই দেখো, এই সেবা কেন্দ্র প্রত্যেকটা একটা সেবা কেন্দ্র। কেমন? তো
যখন ওদেরকে পাশাপাশি সাজানো হয় তখন এই যে দেখো গ্যাপটা, এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, তাহলে এই গ্যাপগুলোতে কোনো সেবা কেন্দ্রেই সেবা পৌঁছায় না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি করা যাবে? তাহলে দেখো নেক্সট কি উনি চিন্তা করেছেন যে দ্বিতীয় পর্যায়ে কি বলছেন যে তিনি অসেবিত এলাকাতে সেবা পৌঁছানোর জন্য বৃত্তগুলোকে ঘন সন্নিবেশিত করে দেখেন যে বৃত্তগুলো ওভারল্যাপিং হচ্ছে, ফলে সমানভাবে সেবা পৌঁছানো যাচ্ছে না। তাহলে কি হলো কথাটা দেখো আপু, যে যখন উনি কি করলেন যে সেবা কেন্দ্রগুলোকে কি করলেন যে খুব ঘন সন্নিবেশিত করলেন। কেমন? তাহলে এই জায়গাটা কি দেখো, এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাতে এরও সেবা পৌঁছায়, এরও সেবা পৌঁছায় ডবল। আবার এই সেবা কেন্দ্রটা দেখো এখানে এই এরও সেবা পৌঁছায়, আবার এরও সেবা পৌঁছায়, আবার এই জায়গাটাতে এরও সেবা পৌঁছায়, এরও সেবা পৌঁছায়। তাহলে কি হচ্ছে আপু, যে সেবাটা সমানভাবে বা সুষমভাবে পৌঁছানো যাচ্ছে না। কেমন? আচ্ছা, তাহলে যদি পাশাপাশি সাজানো হয় তাহলে কিছু অংশ অসীমিত থাকে, আর যদি ঘন সন্নিবেশিত করা হয় অর্থাৎ গ্যাপটাকে ফিল আপ করা হয় তাহলে সমস্যা হয় যে মানে কি হচ্ছে যে সেবাটা ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। কেমন? আচ্ছা, তাহলে কি করা যায়? তাহলে উনি থার্ড যেটা বলছেন যে এ পর্যায়ে তিনি উপরোক্ত সমস্যাগুলির সমাধানে ষড়ভুজের কথা চিন্তা করেন। এতে কোনো অসেবিত এলাকা বা ওভারল্যাপিং এরিয়া থাকবে না, প্রতিটি সেবা কেন্দ্রেই সমানভাবে সেবা পৌঁছানো যায়। একটু ছবিটা খেয়াল করো, দেখো যে প্রথম পর্যায়ে কি ছিল যে এই সেবা কেন্দ্র, কেমন? এটা হচ্ছে একটা, দেখো এখানে হচ্ছে কয়েকটা সেবা কেন্দ্র, কেমন? আচ্ছা, অনেক জায়গা খালি আছে, এই জায়গাগুলো সেবা পাচ্ছে না। তারপর হলো কি আপু, এই যে ঘন সন্নিবেশিত করা হলো, তারপরেও দেখা যাচ্ছে কি যে এই যে খালি জায়গা থেকে যাচ্ছে, এই যে কেমন, এই যে খালি জায়গা থেকে যাচ্ছে। আচ্ছা, তারপরে কি হলো, তারপর উনি কি করলেন যে দেখলেন যে যদি এই জায়গাগুলোর সাইজ এমন হয়, ষড়ভুজ হয়, গোল না হয়ে, অর্থাৎ সেবা কেন্দ্রের সাইজ গোল না হয়ে যদি ষড়ভুজ হয়, তাহলে কি হচ্ছে যে কোনো জায়গা অসেবিত থাকবে না। এই দেখো কোনো জায়গা অসেবিত না, অর্থাৎ এ তার সবটা এলাকাতে সেবা প্রদান করবে, সে তার সবটা এলাকাতে সেবা প্রদান করবে, সেবা প্রদান করবে। কেমন? তাহলে কি দাঁড়ালো কথাটা, এই যে এই একটা সাইজ হয়ে গেল, অর্থাৎ সেবা কেন্দ্রগুলো গোলাকৃতি না হয়ে কি হয়ে গেল, ষড়ভুজ আকৃতির হয়ে গেল। তাহলে আমরা যদি সবগুলো ছবি একসাথে করে একটা ছবিতে নিয়ে আসি তাহলে কি দেখা যাবে, দেখো এইটা হচ্ছে প্রথম ছবিটা, যে এটার মার্কেট এরিয়া অথবা ট্রেড এরিয়া। কেমন? এটা হচ্ছে সেবা কেন্দ্র আর এটা হচ্ছে বাণিজ্য এলাকা। ঠিক আছে? আচ্ছা, যদি একাধিক বাণিজ্য এলাকাগুলো পাশাপাশি বসে বা তৈরি সৃষ্টি হয় বা বসানো যায় তাহলে কি হবে, এই যে অসুবিধা থাকবে। কেমন? আচ্ছা, এখন দেখো এই সমস্যা সমাধানের জন্য কি করা হলো, যদি এরা এভাবে ঘন সন্নিবেশিত করে, হ্যাঁ, এই বরাবর একটা মাঝখানে দাগ টানা হয়, হ্যাঁ, দাগ টানা হলে দাগের এই অংশটা এই কেন্দ্র সেবা দিবে এবং দাগের এই অংশটা এই কেন্দ্র সেবা দিবে। আবার ঠিক এই মাঝ বরাবর অর্থাৎ ওভারল্যাপিং এরিয়াটার মাঝ বরাবর যদি দাগ দেওয়া হয় তাহলে দাগের এই পাশটা এ সেবা দিবে, দাগের এই পাশটা এ সেবা দিবে। আবার ঠিক এইটাও কি হচ্ছে, দাগ দিলে হবে কি যে এই পাশটা সেবা এ দিবে, এই পাশটাকে সেবা এ দিবে। আবার এইখানটা মাঝখান বরাবর দাগ দিলে কি হবে, যে দাগের এই পাশটা এ সেবা দিবে, দাগের এই পাশটা এ সেবা দিবে। ফলে কি হচ্ছে যে প্রত্যেকটা জায়গা কি হলো, মাঝ বরাবর একটা রেখা পাওয়া গেল, সীমানা পাওয়া গেল রেখা বরাবর। কেমন?
তাহলে এই সীমানা, এই সীমানা, তারপর এখানে একটা সীমানা, 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 এখানে একটা সীমানা। যখন তুমি সীমানাগুলো দিয়ে দেওয়া হলো তখন কি দাঁড়ালো, যে এই সেবা কেন্দ্রগুলো আকৃত হয়ে গেল ষড়ভুজ। ক্লিয়ার? তাহলে ক্রিস্টলার বলছেন যে সেবা কেন্দ্রগুলোর বাণিজ্য এলাকা গোলাকার না হয়ে যাবে হচ্ছে ষড়ভুজ আকার। খুব ইন্টারেস্টিং না? খুব মজা। তারপর এখন হচ্ছে যে পর্যায়ক্রমিক সেবা অঞ্চল। তাহলে দেখো কি বলছেন উনি, তাহলে উনি বলছেন যে সেবা কেন্দ্রের আকৃতি অথবা বাণিজ্য এলাকা আকৃতি হয়ে যাবে কি হচ্ছে ষড়ভুজের মতো, তাই তো? আচ্ছা, তাহলে কি বলছেন উনি, দেখো এভাবে বিভিন্ন স্তরে সেবা কেন্দ্রের ষড়ভুজ আকৃতির পশ্চাৎভূমি বা প্রভাব বলয় তৈরি হয়। তাহলে কি হচ্ছে, এভাবে কি হচ্ছে যে সেবা কেন্দ্রের পশ্চাৎভূমি হয়ে গেল গোলাকার থেকে ষড়ভুজ আকার। প্রস্তাবিত এ বিন্যাসের সর্বনিম্ন পর্যায়ে থাকবে পাড়া বা হ্যামলেট। তাহলে কি হচ্ছে যে প্রস্তাবিত এই সেবা কেন্দ্রের সর্বনিম্ন জায়গায়, সর্বনিম্ন পর্যায়ে থাকবে পাড়া বা হ্যামলেট, যেটা ষড়ভুজের 6টি কোণে 6টি পাড়া বা হ্যামলেট থাকবে। তাহলে এই যে ষড়ভুজ, তার যে কয়টা কোণ আপু, তাহলে দেখো 1 2 3 4 5 6। তাহলে এই ষড়ভুজের 6টি কর্নারে কেমন 6টি কোণে কি হচ্ছে 6টি হ্যামলেট প্রথম তৈরি হবে। তাহলে কয়টি হ্যামলেট হলো, একটা হচ্ছে ষড়ভুজ, তার হ্যামলেট বা পাড়া হলো কয়টা, পাড়া হলো 6টা। ক্লিয়ার? তাহলে খেয়াল রাখবে প্রথম যে হ্যামলেট, এই হ্যামলেটটা তৈরি হবে সবসময় ষড়ভুজের 6টি কোণে 6টি। কেমন? তাহলে এখানে পাড়া তৈরি হলো এই ষড়ভুজে হচ্ছে 6 কোণে হচ্ছে 6টি। আচ্ছা, এ ধরনের পাড়া বা হ্যামলেট গুলো একটি অপরটি থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত হবে, আগের মতো আমাদের, তাই না? তাহলে একটি হ্যামলেট থেকে আরেকটি হ্যামলেটের দূরত্ব হবে 7 কিলোমিটার। এই পাড়া বা হ্যামলেট গুলোর মাঝে একটি বসতি অপেক্ষাকৃত আরো বেশি এমন কিছু সেবা দেবে যা আশেপাশের পাড়া বা হ্যামলেট দিতে সমর্থ হবে না। কি বলছে কথাটা, যে যখনই 6টা হ্যামলেট নিয়ে এই ষড়ভুজটা গঠিত হলো, তখন এদের মাঝখানে এমন একটা বসতি গড়ে উঠবে, যে এমন একটা সেবা কেন্দ্র গড়ে উঠবে যে সেবা, যে এমন একটা সেবা কেন্দ্র গড়ে উঠবে যে সেবা কেন্দ্রের সেবা অন্য যে আমাদের 6টা হ্যামলেট আছে এই হ্যামলেট গুলো দিতে পারবে না। কেমন? আচ্ছা, তাহলে কি হচ্ছে, এ ধরনের পাড়া বা হ্যামলেট গুলো বাড়তি সুবিধা দিয়ে পার্শ্ববর্তী এলাকার লোকদের আকৃষ্ট করবে এবং সমগ্রভাবে আকার বড় হয়ে পরবর্তীতে গ্রাম বা ভিলেজ পর্যায়ে উন্নীত হবে। তাহলে কি দাঁড়ালো, যে এই যে এখানে এই হ্যামলেট গুলোর ভিতরে আরেকটা সেবা কেন্দ্র গড়ে উঠবে, সে যে সেবাগুলো দিবে এই সেবাগুলো এই 6টা হ্যামলেট দিতে অসমর্থ থাকবে। কেমন? আচ্ছা, তাহলে কি হলো, সে নিশ্চয়ই কিছু বাড়তি সুযোগ সুবিধা দিবে। এই বাড়তি সুযোগ সুবিধা যখন সে দিবে, কেমন, তখন কি হচ্ছে, যে যখন এখানে কোনো একটা নতুন কোনো একটা সেবা কেন্দ্র গড়ে উঠবে, হ্যাঁ, এবং যখন তার বেশি সে হ্যামলেট গুলোর চেয়ে বেশি সেবা দিবে, তখন হ্যামলেটের বাইরে যারা দূরেও যারা যে জনগণ থাকবে অথবা জনগণই বলা যায় এখানে থাকবে, অর্থাৎ এই সেবা কেন্দ্রেরও এই সেবা অঞ্চল থেকেও কি হচ্ছে, এই পশ্চাৎভূমি থেকেও মানুষ এখানে এসে সেবা নিতে আসবে।
তো যখন এই অবস্থা তৈরি হবে তখন যতটুকু জায়গার মানুষ এখানে আসবে ওই জায়গাটা নিয়ে এই জায়গাটা তখন একটা গ্রাম পর্যায়ে উন্নীত হবে। কেমন? তখন তাকে বলা হবে গ্রামের পশ্চাৎভূমি। কেমন? তাহলে এই গ্রামটা তখন তৈরি হবে এখানে এবং তখন তার পশ্চাৎভূমিটা হবে এরকম। কেমন? তাহলে এটা কি আমরা এই ছবিতে দেখানোর চেষ্টা করেছি যে এগুলি ছিল হ্যামলেট, এই যে হ্যামলেট 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 হ্যামলেট। কেমন? তাহলে এখানে ছিল কি যে এই জায়গাটাতে একটা সেবা কেন্দ্র গড়ে উঠলো, যে হ্যাঁ সে এমন কিছু বেশি সুবিধা দিল দেওয়াতে হ্যাঁ এইসব অঞ্চল এই সরবুজগুলোর এই সেবা কেন্দ্রগুলি থেকে মানুষ এখানে এসে সেবা নিতে আসবে। তখন এইটা বলা হবে গ্রাম। কেমন? তখন এইটা হয়ে যাবে একটা গ্রাম। ক্লিয়ার আপু? অর্থাৎ কি দাঁড়ালো যে হ্যামলেটের কেন্দ্রে যখন অন্য কোনো সেবা কেন্দ্র গড়ে উঠবে সে তার পার্শ্ববর্তী এলাকার কিছু অংশকে আকর্ষণ করবে। আকর্ষণ করার ফলে যে এরিয়াটা তৈরি হবে এই এরিয়াটাকে বলা হবে গ্রাম। তাহলে এইটা হচ্ছে হ্যামলেট আর এটা হচ্ছে গ্রাম। ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর হচ্ছে কি যে তাহলে আমরা যদি ছবিটা এখানে খেয়াল করি তাহলে এইগুলি ছিল হ্যামলেট, হ্যাঁ, আর এটা হচ্ছে গ্রাম, আর এই ছবিতে আমি দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে গ্রাম। তাহলে দেখতেই পাচ্ছ যে এই ছবির যে আয়তন, যদি ছবিটা অনেক বড় এই ছবিটা অনেক ছোট, এটা হচ্ছে এটা। কেমন? আচ্ছা, তাহলে সে তার পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে কি করেছে? গ্রাম তৈরি করেছে। স্বাভাবিকভাবে তার আয়তন তার চেয়ে অনেক কম অথবা তার আয়তন তার চেয়ে অনেক বেশি। তো এটা বলা হলো যে স্বভাবতই পাড়া বা হ্যামলেটের চেয়ে গ্রাম আকারে বড় হবে এবং এ ধরনের বসতিগুলোর সংখ্যাও কম হবে, যেহেতু তার সাইজ হচ্ছে তার আকার হচ্ছে তার চেয়ে অনেক বড়। স্বাভাবিকভাবে সংখ্যায় তার চেয়ে অনেক সে সংখ্যায় অনেক কমে যাবে, তাই না? একটা জায়গায় যদি ছোট ছোট জিনিস থাকে তো সংখ্যা হচ্ছে বেশি, আর যখন বড় জিনিস থাকে তখন সংখ্যা হয়ে যাবে কম। তাহলে কোন একটা জায়গায় যে কটা হ্যামলেট থাকবে তার চেয়ে গ্রামের সংখ্যা, যেহেতু গ্রামের আয়তন বেশি সেহেতু গ্রামের সংখ্যা থাকবে কম। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো ষড়ভুজের প্রান্তদেশে অবস্থিত পাড়াগুলো বিভিন্ন ধরনের বাড়তি সেবার জন্য কেন্দ্রে অবস্থিত গ্রামের উপর নির্ভরশীল হবে। স্বাভাবিক কথা, আমরা আগে বলে নিয়েছি যে হ্যামলেট গুলো হচ্ছে ষড়ভুজের প্রান্তে অবস্থিত এবং গ্রামটা হচ্ছে ষড়ভুজের কেন্দ্রে অবস্থিত। কেমন? তাহলে হ্যামলেটের আশেপাশে বা হ্যামলেট থেকে তার বাড়তি সুবিধা নেওয়ার জন্য জনগণ কি হবে? গ্রামের যে সেবা কেন্দ্র সেন্টারে এখানে তারা সেবা গ্রহণ করতে আসবে। তাহলে কি হচ্ছে? এভাবেই দ্বিতীয় পর্যায়ের বসতির উদ্ভব হবে। অর্থাৎ কি হলো? গ্রামের বসতির উদ্ভব হবে। আচ্ছা, ঠিক একই প্রক্রিয়ায় অপেক্ষাকৃত বেশি সুবিধা নিয়ে তৃতীয় পর্যায়ে সেবা কেন্দ্র যেমন শহরের উদ্ভব ঘটবে। এই শহরের ষড়ভুজ আকৃতি পশ্চাৎভূমির প্রান্তসীমায় 6টি, আমি আগে পড়ি তারপর ব্যাখ্যা করি। কেমন? আচ্ছা, শহর অবস্থিত হবে, পশ্চাৎভূমির প্রান্তসীমায় 6টি গ্রাম থাকবে এবং ওই ষড়ভুজের কেন্দ্রে শহর অবস্থিত হবে। একই ধারা অনুসরণ করে পরবর্তী পর্যায়ে আরো উচ্চমানের ও বর্ধিত সংখ্যক সেবা নিয়ে চতুর্থ পর্যায়ে সেবা কেন্দ্র বা নগরের উদ্ভব ঘটবে। অর্থাৎ এই নগরীর ষড়ভুজ আকৃতির পশ্চাৎভূমির প্রান্তসীমায় 6টি শহর থাকবে এবং ওই ষড়ভুজের কেন্দ্রে নগর অবস্থিত হবে। শহরগুলো বিভিন্ন ধরনের বাড়তি সেবার জন্য কেন্দ্রে অবস্থিত নগরের উপর নির্ভরশীল হবে। দেখো তোমরা এই ছবিটা খেয়াল করো। আপু একটু কষ্ট করে আমার সাথে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। দেখো সবাই, দেখো আমরা যে শুরুতেই শুরু করলাম, তাহলে এগুলো ছিল হ্যামলেট, না? হ্যামলেট 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 হ্যামলেট, তাই তো? আচ্ছা, তো যখন
হ্যামলেটের কেন্দ্রে একটা নতুন কি হলো, সেবা কেন্দ্র তৈরি হলো। সেটা হ্যামলেট যে সেবা দিচ্ছে তার চেয়ে অনেক বেশি। কেমন? তখন এই হ্যামলেটটা, সরি, এই সেবা কেন্দ্রটা তার পার্শ্ববর্তী হ্যামলেটের এইটুকু জায়গাকে নিয়ে তার প্রস্থানভূমি তৈরি করলো। তাহলে এটা হচ্ছে গ্রাম, তাই তো? এটা হচ্ছে গ্রামের এটা হচ্ছে গ্রামের প্রস্থানভূমি, তাই না? আচ্ছা, তোমরা খেয়াল করে দেখো আপু, যে এটা যদি গ্রামের প্রস্থানভূমি হয় তাহলে এই যে গ্রামটা, দেখো এটা কিন্তু একটা গ্রাম, তাহলে এটা তার প্রস্থানভূমি। ঠিক আছে? তা ঠিক একইভাবে এখানে একটা গ্রাম, এটা তার প্রস্থানভূমি। এই যে একটা গ্রাম, এটা তার প্রস্থানভূমি। এই যে একটা গ্রাম, এটা তার প্রস্থানভূমি। এই যে একটা গ্রাম, এটা তার প্রস্থানভূমি। ঠিক আছে? তাহলে কটা হলো? তাহলে এই যে গ্রামের যে 6টা কোণ ছিল, সেই কোণে আবার কি হলো, 6টা গ্রাম তৈরি হলো। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ আপু? কেমন? আচ্ছা, আবার দেখো এই যে 6টা গ্রাম, তাহলে এই যে 6টা, এই যে গ্রামটা চিন্তা করো, এই যে গ্রামটা সে আবার এখানে আরো আরো বেশি সেবা প্রদান করতে থাকবে। যখন আরো উচ্চ পর্যায়ে, আরো উচ্চ মানের সেবা যখন প্রদান করবে, তখন এই গ্রামের বাহির থেকেও মানুষ এখানে সেবা নিতে আসবে। কেমন? তাহলে তখন এটা হয়ে যাবে শহর। ক্লিয়ার? এটা হয়ে যাবে শহর, এটা হয়ে যাবে শহর। কেমন? আচ্ছা, তারপর ছবিটা যদি আমরা শেষ করি, হ্যাঁ, তাহলে এখানে আমরা আবার 6টা শহর রাখতে পারবো, তাই না? 6টা গ্রামের মতো 6টা শহর রাখতে পারবো। 6টা শহর রাখতে পারলে আবার এখানে যদি আরো সফিস্টিকেট সেবা তৈরি হয়, তখন তার চেয়ে আরো দূরের মানুষ এখানে সেবা নিতে আসবে। তখন এটা কি হয়ে যাবে, তখন আবার প্রত্যেকটা যোগ করলে তখন কি হয়ে যাবে, একটা নগর। কেমন? তখন হয়ে গেল নগর। এটাই বলা হলো যে ষড়ভুজের প্রান্তদেশে অবস্থিত পাড়াগুলো বিভিন্ন ধরনের বাড়তি সেবার জন্য কেন্দ্রে অবস্থিত গ্রামের উপর নির্ভরশীল হবে। এভাবে দ্বিতীয় পর্যায়ের বসতির উদ্ভব হবে। কেমন? ঠিক একই প্রক্রিয়া অপেক্ষাকৃত বেশি সুবিধা নিয়ে তৃতীয় পর্যায়ে সেবা কেন্দ্র যেমন শহরের উদ্ভব হবে। এই যে শহরের উদ্ভব হবে। ঠিক আছে? এই শহরের ষড়ভুজ আকৃতির প্রস্থভূমিটির প্রান্তসীমায় 6টি গ্রাম থাকবে। এই যে 6টি গ্রাম থাকবে, হ্যাঁ, এবং ওই ষড়ভুজের কেন্দ্রে শহর অবস্থিত হলো। কেমন? আচ্ছা, একই ধারা অনুসরণ করে পরবর্তী পর্যায়ে আরো উচ্চমানের বর্ধিত সংখ্যক সেবা নিয়ে চতুর্থ পর্যায়ের সেবা কেন্দ্র বা নগরের উদ্ভব হবে। অর্থাৎ এই নগরের ষড়ভুজ আকৃতির প্রস্থভূমির প্রান্তসীমায় 6টি শহর থাকবে এবং ওই ষড়ভুজের কেন্দ্রে নগর অবস্থিত হবে। শহরগুলো বিভিন্ন ধরনের বাড়তি সেবার জন্য কেন্দ্রে অবস্থিত নগরের উপর নির্ভরশীল হবে। একটু খেয়াল করে শোনো আপু, খুবই মজা। তোমরা বাসায় ড্রয়িং করার চেষ্টা করবে, দেখবে সব ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি তোমাদের পরবর্তী ক্লাসে কিভাবে একেবারে শুরু থেকে আঁকতে হয় সেটা আমি আবার তোমাদেরকে বলে দিব। কেমন? এখন তোমরা হাতেতে প্র্যাকটিস করো। আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে আমি যা বললাম সেটা তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ। দেখো, এই হচ্ছে ষড়ভুজ আর তার পাশে হচ্ছে 6টা ষড়ভুজ। কেমন? আচ্ছা, তাহলে এগুলো ছিল হ্যামলেট। ঠিক আছে? এই যে হ্যামলেট, 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 হ্যামলেট। এখন এই হ্যামলেটের ভিতরে বা কেন্দ্রে বলা যায়, কেন্দ্রে একটা সেবা কেন্দ্র গড়ে উঠলো। হ্যাঁ, সে তার চেয়ে উন্নত মানের সেবা প্রদান করেছে। কেমন? আচ্ছা,
তাহলে কি হবে, তখন কি হবে যে 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 এরা তো এখানে আসবেই, পাশের যে হ্যামলেট গুলো আছে বা সেবা কেন্দ্রটি আছে সেখান থেকেও মানুষ এখানে সেবা নিতে আসবে। কেমন? আচ্ছা, তাহলে এই যে এখান থেকে এটা দিলাম, এটা দিলাম, যোগ করলাম, যোগ করলাম, যোগ করলাম, যোগ করলাম, যোগ করলাম, তখন এটা হয়ে যাবে গ্রাম, এবং এই সরি এটা গ্রামের কেন্দ্র, আর এটা হচ্ছে তার পশ্চাৎভূমি, অর্থাৎ অতটুকুন জায়গার মানুষ এখানে সেবা নিতে আসবে। কেমন? তাহলে তোমরা এই ছবিটা একটু খেয়াল করো, এখানে আপু এটা হচ্ছে ষড়ভুজ, খেয়াল রাখবে, এটা ষড়ভুজ। কেমন? এটা ষড়ভুজ। তাহলে কি দাঁড়ালো, অর্থাৎ এই সেবা কেন্দ্রে সেবা নিতে আসবে সে এখান থেকে এখানে আসতে পারবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে এখানে নিতে আসবে, এখান থেকে এখানে আসতে পারে, 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 এখান থেকে এখানে আসতে পারে। তাহলে মোট কথা হচ্ছে এই কেন্দ্রটার পশ্চাৎভূমি হচ্ছে অতটুকু। তাহলে তখন এটা হয়ে গেল গ্রাম। কেমন? তাহলে দেখো কি তৈরি করলো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম, এটা হচ্ছে হ্যামলেট, 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 তারপর এটা হচ্ছে তার গ্রাম, এটা হচ্ছে গ্রামের কেন্দ্র, তাহলে গ্রাম, এটা হ্যামলেট, গ্রামের সেন্টার, তাহলে গ্রামের এটা হচ্ছে পশ্চাৎভূমি। কেমন? তারপর আবার 6টা যোগ করে করে এটা হলো শহরের পশ্চাৎভূমি। কেমন? আচ্ছা, ঠিক এই ছবিটা যদি আমরা এভাবে দেখাই, দেখো এটা হচ্ছে, এগুলো হচ্ছে হ্যামলেট, তাই না? আর এটা হচ্ছিল কেন্দ্রে বাড়তি সুবিধা নিয়ে যদি গ্রাম সেবা কেন্দ্র হয়, তাহলে এটা হচ্ছে তার পশ্চাৎভূমি। দেখতে পাচ্ছ আপু? এটা হচ্ছে গ্রামের পশ্চাৎভূমি। এখন দেখো প্রত্যেকটি গ্রাম প্রান্তে একটা করে গ্রাম আছে। এই যে একটা গ্রাম, এই যে একটা গ্রাম, 6টা হবে। এই যে একটা গ্রাম, এই যে একটা গ্রাম, এই যে একটা গ্রাম, এই যে একটা গ্রাম। ক্লিয়ার আপু? এখন দেখো এই এই গ্রামটার কেন্দ্রে এমন কিছু উচ্চ পর্যায়ে সেবা তৈরি হলো যে সে আবার তার পরবর্তী 6টা ষড়ভুজের এটুকু তার পশ্চাৎভূমি এলাকায় নিয়ে আসলো। কেমন? আচ্ছা, তখন এটা হয়ে গেল শহর। ক্লিয়ার? এটা হচ্ছে শহরের পশ্চাৎভূমি। তাহলে এইটা ছিল হ্যামলেট, তারপরে ছিল গ্রাম, তারপর হয়ে গেল শহর। তারপর যদি এখানে আরো কিছু অনেক উন্নত সেবা তো এখানে আসে, তাহলে দেখো এই যে নগর, এই নগরের এই দেখো এটা ষড়ভুজ একটা, তাই না? এই যে দেখো এটা শেষ করা হয় নাই, এটা একটা ষড়ভুজ, এটার একটা ষড়ভুজ, এটা একটা ষড়ভুজ, এটা একটা ষড়ভুজ, এটা একটা ষড়ভুজ। কেমন? তাহলে আবার প্রতিটা ষড়ভুজের কিছু অংশ নিয়ে এই যে হয়ে গেল নগর, নগরের পশ্চাৎভূমি। ক্লিয়ার করতে পারলাম আমি? আল্লাহ ভরসা না? তাহলে কি দাঁড়ালো, এইটা হচ্ছে এই তখন সে এখানে হলো নগর হয়ে গেল, আর এটা হলো তার পশ্চাৎভূমি। ঠিক আছে? আর যখন নগর না থাকে তখন শহর, তখন এইটা হচ্ছে শহরের, তখন সে শহর থাকবে, তখন শহরের পশ্চাৎভূমি। আর যখন সে গ্রাম থাকবে তখন এটা গ্রামের পশ্চাৎভূমি।
কেমন? আর এটা হচ্ছে হ্যামলেট, এগুলো হচ্ছে হ্যামলেট। ক্লিয়ার আপু? তাহলে কি দাঁড়ালো যে একটা হ্যামলেট একটা ষড়ভুজের 6টি মাথায় থাকবে এবং এরা সেবা প্রদান করবে। বিশেষ কোনো একটা সেবা নিয়ে অথবা উন্নত সেবা নিয়ে ওই হ্যামলেটের ওই ষড়ভুজের মাঝখানে যদি কোনো একটা সেবা কেন্দ্র গড়ে ওঠে, তখন ওই হ্যামলেট থেকে তারা তো আসবেই সেবা নিতে, আবার সে পার্শ্ববর্তী এলাকাকেও সেবা প্রদান করবে, নিতে আসবে বা প্রদান করবে। তখন তার যে পশ্চাৎভূমিটা তৈরি হবে সেটাকে হবে, সে তো এই পশ্চাৎভূমি নিয়ে তখন তাকে বলা হবে একটা গ্রাম। আচ্ছা, আবার গ্রামে যদি আবার এর চেয়ে কোনো সফিস্টিকেট বা উন্নত কোনো সেবা দিতে পারে এই কেন্দ্রে, তখন সে তার গ্রামের সীমার বাইরের কিছু অংশকেও সেবা প্রদান করবে। যখন এর বাইরের কিছু অংশকে সেবা প্রদান করবে তখন সে হয়ে যাবে নগর। আবার যখন শহর আবার যদি এই শহরে আরো সফিস্টিকেট কোনো সেবা দিতে সক্ষম হয়, তখন সে শহরের বাইরেরও কিছু অংশ সেবা প্রদান করবে। কেমন? তাহলে এই যে তখন এই যে সীমারেখাটা হবে, তখন এটাকে বলা হবে নগরের পশ্চাৎভূমি। কেমন? এইভাবে কি হচ্ছে, স্তর বাই স্তর সেবা কেন্দ্র তৈরি হয়। কেমন? আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে উপরে যে ছবিগুলো ছিল এই ছবিটা আমি এখানে নিয়ে আসছি, দেখো। তাহলে উপরের চিত্র লক্ষ্য করলে দেখা যায় যে প্রথম পর্যায়ে প্রভাব বলয়টি কেবলমাত্র একটি ষড়ভুজ নিয়ে গঠিত হয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে বা গ্রামে দেখা যাচ্ছে যে মাঝের ষড়ভুজটি সহ চতুর্পার্শ্বস্থ প্রতিটি ষড়ভুজের 1/3 এর আওতায় পড়ে। এখন একটু খেয়াল করো, খেয়ালটা হচ্ছে আমরা এই ছবিটা খেয়াল করি, দেখো যদি সে ষড়ভুজ হয়, ষড়ভুজ কিন্তু এক সাইজ হতে হবে। আমরা পূর্ব শর্তে বলেছিলাম যে বসতিগুলোর সাইজ কিন্তু এক হবে। আচ্ছা, তাহলে এখানকার প্রত্যেকটা ষড়ভুজের সাইজ কিন্তু এক সমান। খেয়াল করো যে আগে আমরা ষড়ভুজ চিন্তা করি, তাহলে এটাকে ষড়ভুজ, এর 6টা কোণে 6টা ষড়ভুজ, তাই না? এই যে 1 2 3 4 5 6। খেয়াল করো আপু, আমরা যদি এই প্রত্যেকটা ষড়ভুজের সেন্টার, তাহলে এই ষড়ভুজের এটা সেন্টার, 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 যদি আমরা এই সেন্টারগুলোকে যোগ করি, দেখো এর সাথে যোগ করলাম, এই যোগ করলাম, এই যোগ করলাম, এই করলাম, এই করলাম, এই করলাম, এই করলাম। কেমন? আবার ঠিক একইভাবে এই ষড়ভুজের যদি আমরা আবার এই সেন্টারগুলি যোগ করি সেবা কেন্দ্রগুলো, তাহলে এটা পাবো, তাই তো নাকি? আচ্ছা, তাইলে দেখো তো আপু যে এইটুকুন অংশ এই জায়গাটা, এই টোটাল ষড়ভুজটার 3 ভাগের 1 ভাগ না? দেখো এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। একটু খেয়াল করে দেখো, তুমি বুঝতে পারছো? যখন তুমি কেন্দ্র কেন্দ্র বরাবর যোগ করবে, হ্যাঁ, তাহলে এটা তুমি যোগ করবে, তখন এই জায়গাটা হবে টোটাল ষড়ভুজটার 3 ভাগের 1 ভাগ, তাই তো? আবার এই জায়গাটা হবে টোটাল ষড়ভুজটার 3 ভাগের 1 ভাগ, আবার এই জায়গাটা হবে টোটাল ষড়ভুজটার 3 ভাগের 1 ভাগ। ক্লিয়ার? অথবা তোমরা এটা খেয়াল করো, একই কথা, এটা খেয়াল করো, এটা ষড়ভুজ, তাহলে এটা হচ্ছে মূল ষড়ভুজটার 3 ভাগের 1 ভাগ, তাই না? আর যদি এই ষড়ভুজটা হয় তাহলে এই জায়গাটা হচ্ছে এই সবটার 3 ভাগের 1 ভাগ, আবার এইটা সবটার এইটুকু হচ্ছে 3 ভাগের 1 ভাগ,
আবার এইটা হচ্ছে, এটুক হচ্ছে এই সবটার 3/1 আবার এটুক হচ্ছে এই সবটার 3/1 ঠিক একইভাবে, তাই তো? তাহলে সে কি করলো, যখন একটা গ্রামের পশ্চাৎভূমি তৈরি করলো তখন কি হলো, সে তার পরবর্তী ষড়ভুজের 1/3 নিয়ে আসছে। এখানে হচ্ছে 1/3, এই যে 1/3, এই যে 1/3, এই যে 1/3, এই যে 1/3। তাহলে এটাই বলা হলো যে দেখা যাচ্ছে যে মাঝের ষড়ভুজটি সহ চতুর্পার্শ্বস্থ প্রতিটি ষড়ভুজের 1/3 এর আওতায় পড়ে। তাহলে এই ষড়ভুজটার আওতায় প্রত্যেকটা ষড়ভুজের 1/3 আসছে না, এটার 1/3, এটার 1/3, এটার 1/3, এটার 1/3, এটার 1/3 আসছে, কেমন? তাহলে তাহলে এখানে দেখো তো কটা ষড়ভুজ আছে আপু, এখানে কটা ষড়ভুজ টোটালি? 1, 1/3, 1/3, 1/3, 1, 1/3, 1/3, 1/3, 2, তাহলে টোটাল কত? 2 আর 1 3। ক্লিয়ার? আমি আবারও বলি, এখানে কয়টা? একটা, এইটা একটার 1/3, এইটা একটার 1/3, এটা একটা 1/3, এই তিনটা মিলে কত হলো? 1। আবার এটা 1/3, এটা 1/3, এটা 1/3, কত হলো? 2। তাহলে এই ভাঙ্গা অংশ হচ্ছে 2 আর মোট অংশ হচ্ছে 1, তাহলে টোটাল কত হলো? 3টা। এইটাই বলা হতো কয় গুণ? এই সবটা হচ্ছে এর 3 গুণ, তাই তো? এটাই বলা হলো যে অর্থাৎ আগের ষড়ভুজ অপেক্ষা দ্বিতীয় পর্যায়ে ষড়ভুজটি 3 গুণ বড়, অর্থাৎ এটার 3 গুণ বড়, অর্থাৎ এইটার 3 গুণ বড়। আচ্ছা, অর্থাৎ গ্রাম পাড়া অপেক্ষা 3 গুণ বড়। তাহলে কি হচ্ছে, গ্রাম পাড়া অপেক্ষা 3 গুণ, গ্রাম পাড়া অপেক্ষা 3 গুণ বড়। আচ্ছা, ক্লিয়ার? এভাবে এ পর্যায়ে অর্থাৎ গ্রাম পাড়া অপেক্ষা 3 গুণ বড়। তৃতীয় পর্যায়ের বসতিগুলো হচ্ছে শহর। তাহলে এটা গেল গ্রাম, তারপর এটা হচ্ছে শহর, তাই না? এটা হচ্ছে শহর। এ পর্যায়ে ষড়ভুজটি মাঝিটি সহ 7টি পূর্ণ। আচ্ছা, এখন তুমি দেখো আপু, এখানে দেখো, তাহলে এই যে গ্রাম ছিল তার পরবর্তী যখন তার চেয়ে সে উচ্চ পর্যায়ে সাবানিয়ে আসবে তখন সেটা পরের ষড়ভুজের 1/3, তাই তো? তাহলে এই ষড়ভুজটার 1/3, 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 তাহলে সে আবার তৈরি করলো কি হচ্ছে, শহর। ঠিক আছে, শহর। এখন দেখো তো আপু, এখানে কয়টা ছোট ষড়ভুজ আছে দেখো তো আপু, কয়টা আছে দেখো তো? 1, 1। আচ্ছা, তুমি দেখো এখানে হচ্ছে কটা ছিল আমাদের? 3টে ছিল না? 3টে। এখানে কটা আপু? 3 এর 1/3 মানে 1। তাহলে 1, 2, 3, 4, 5, 6 আর 3, 9টা না? আবার বলবো? আচ্ছা, আমি বলি আবার। এখানে কটা ছিল? 1 আর এই 2 মিলে হচ্ছে 3, ঠিক আছে? এখানে কটা? তাহলে এখানে কটা? একই তো জিনিস নাকি? এটা তো এটা একই। তাহলে এখানে হচ্ছে 3টা, এখানে কয়টা? 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 3টা। তাহলে এটা কি 3 এর 3/1, তার মানে হচ্ছে এইটুকু জায়গা হচ্ছে 1। এটা হচ্ছে 3 এর 3/1, মানে এটা হচ্ছে 1। 3 এর 3/1, তাহলে এটা হচ্ছে 1। 3 এর 3/1, এটা হচ্ছে 1। 3 এর 3/1, এটা হচ্ছে 1।
3-এর 3/1, তাহলে এটা হচ্ছে 1। তাহলে কি হলো? তাহলে কি হলো? এখানে হচ্ছে 1, তাহলে কি হলো? এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এখানে কটা ছিল? 3টা, মোট হচ্ছে 9। এটা বলা হলো যে এ পর্যায়ে ষড়ভুজটি মাঝেরটি সহ 7টি পূর্ণ ষড়ভুজের ভেতরের এলাকাকে সেবা দেবে। এছাড়া চতুর্পার্শ্বস্থ 6টি ষড়ভুজের 1/3 সেবা দিয়ে থাকে। অর্থাৎ মোট 9টি ষড়ভুজ মিলিয়ে এ প্রভাব বলয় গঠিত হয়েছে। তাহলে এই 9টি কথা বলা হয়েছে, এটা হচ্ছে 9টি প্রভাব বলয়। পরের সেবা কেন্দ্রটি হচ্ছে নগর। তাহলে পরেরটা কোনটা? এটা হচ্ছে নগর। কেমন? এটা কি আপু? নগর। তাহলে দেখো তো এখানে কটা ষড়ভুজ হবে? এখানে কটা আছে? কয়টা আছে আপু? 9টা, তাই না? আমরা গুনলাম না, এখানে 9টা। তাহলে এটা হচ্ছে এর 1/3। কেমন? এটা হচ্ছে এর 1/3, এটা হচ্ছে এর 1/3, এটা হচ্ছে এর 1/3, এটা হচ্ছে এর 1/3, এটা হচ্ছে এর 1/3। কেমন? তাহলে এখানে মোট কটা ছিল আপু? 9টি। তাহলে এখানে কটা? 9-এর 1/3 কত? 3। তাহলে 9-এর 1/3 হচ্ছে 3, 9-এর 1/3 হচ্ছে 3, 9-এর 1/3 হচ্ছে 3, 9-এর 1/3 হচ্ছে 3, 9-এর 1/3 হচ্ছে 3। তাহলে আমরা শুরু করি কয়টা? 3, 6, 9, 12, 15, 18, আর ভিতরে ছিল 9টা, মোট হচ্ছে 27টা। এটাই বলা হলো যে পরের সেবা কেন্দ্রটি হচ্ছে নগর, যা 27টি ষড়ভুজ মিলে গঠিত হয়েছে। হ্যাঁ, জিজ্ঞেস করে যে শহরের ষড়ভুজ কটা, তখন তো শহর তোমরা বলবে শহরের হচ্ছে 9টা, নগরের হচ্ছে 27টা, গ্রামের হচ্ছে 3টা। কেমন? হ্যামলেট হচ্ছে 1টা। খুব ইন্টারেস্টিং না আপু? খুবই মজা। নেক্সট, এখন যদি আমরা এই ছবিটা খেয়াল করি, ষড়ভুজের বিন্যাস, যা আমরা এতক্ষণ ধরে যেটা বললাম সেটা এখানে আমরা বর্ণনা করবো, সারণীর মাধ্যমে দেখিয়েছি যে বসতির স্তর ছিল পাড়া, পাড়া পূর্ণ ষড়ভুজ হচ্ছে একটা, ষড়ভুজের কোনো অংশ নেই, হ্যাঁ, তাই মোট হচ্ছে 1। তাহলে এইটা হচ্ছে সেটা। কেমন? তাহলে হচ্ছে 1। গ্রাম পূর্ণ ষড়ভুজ হচ্ছে 1, ষড়ভুজের অংশ বিশেষ হচ্ছে, দেখো এই 6টার 1/3, তারপরে কি দাঁড়ালো? 6 গুণন 3/1 ইজ ইকুয়াল টু 2। তাহলে মোট হচ্ছে 1 + 2 ইজ ইকুয়াল টু 3। শহর 7, পূর্ণ হচ্ছে 7টা। তোমরা গুনলে দেখবে আগের মতো আবার করে, আবার যখন পূর্ণ দেখবে 7টা। নগর 1, যদি আমি আলাদাভাবে গুনি তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। আর এই যে এই যে 6টা, 1, 2, 3, 4, 5, 6-এর হচ্ছে 6 গুণন 6টার 3/1 ইজ ইকুয়াল টু 2। খেয়াল করে দেখবে 6টার 3/1, এই যে 1, 2, 3, 4, 5, 6, এই 6টার 3/1 অংশ করে। তাহলে 6টার 3/1 অংশ করে হচ্ছে 6 গুণন 3/1 ইজ ইকুয়াল টু 2। তার মোট হচ্ছে 7 + 2 ইজ ইকুয়াল টু 9। ঠিক নগরের বেলা 19টা কি করে হবে আপু? বারো গুণন, তোমরা কিন্তু খুঁজে দেখবে আপু, এটা নগর। এখানে দেখবে তোমরা যে এখানে মোট হচ্ছে 12টার হচ্ছে হাফ করে হচ্ছে 6। এটা কিন্তু খেয়াল রাখবে, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবে। এটা 19-এর পরে কিন্তু পূর্ণ হচ্ছে 19টা। আগে দেখবে পূর্ণ হবে, যোগ করে দেখবে তোমরা, পূর্ণ হবে 19টা। খেয়াল করবে, এখন বাসায় গিয়ে এখন আঁকবে, ক্লাস করার পরে আঁকবে, দেখবে তোমার যোগ করে এর ভিতরে হচ্ছে
পূর্ণ ষড়ভুজ হচ্ছে 19টা, আর হাফ হচ্ছে 12টা। তাহলে 12 গুণন হাফ ইজ ইকুয়াল টু 6, আর 6টা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। কেমন? তাহলে হচ্ছে 2। তাহলে টোটাল কত হলো? 19 যোগ 6 যোগ 2 ইজ ইকুয়াল টু 27। তোমরা যদি কষ্ট হয় আমি তোমার একটু সাহায্য করি। এই যে ষড়ভুজগুলো আছে না, তোমরা এর মধ্যে দেখবে যে পূর্ণ ষড়ভুজ করে, কিন্তু পূর্ণ ষড়ভুজ, তাই না? পূর্ণ ষড়ভুজ কটা গুনবে, গুনলে তোমরা পাবে হচ্ছে 19টা, আর হাফ অর্থাৎ একটা ষড়ভুজের অর্ধেক পাবে হচ্ছে 12টা। কেমন? আর পাবে হচ্ছে একটা ষড়ভুজের 3 ভাগের 1 ভাগ পাবে 6টা। এই যে দেখো, এই যে 3 ভাগের 1 ভাগ, এই যে 1 2 3 4 5 6, এখানে এটা হচ্ছে 6টা। তাহলে এখানে পাবে তোমরা 6টা হচ্ছে 2, আর 12টা হচ্ছে হাফ। 12টা হচ্ছে হাফ, এটা পাবে হচ্ছে হাফ, এটা হচ্ছে 12টা হচ্ছে হাফ। কেমন? তাহলে যোগ করলে হচ্ছে 19 যোগ 6 যোগ 2 ইজ ইকুয়াল টু 27। এটা বলা হলো যে বসতির স্তরে পাড়ায় হচ্ছে পূর্ণ ষড়ভুজ হচ্ছে একটা, আর এখানে কোনো অংশ বিশেষ নাই, তাহলে মোট হচ্ছে একটা। গ্রাম হচ্ছে পূর্ণ ষড়ভুজ 1, আর অংশ হচ্ছে 6টা 3 ভাগের 1, এই হিসেবে হচ্ছে 2, টোটাল হচ্ছে 3। শহরে হচ্ছে পূর্ণ হচ্ছে 7টা, অংশ হচ্ছে 6টা 3 ভাগের 1 ইজ ইকুয়াল টু 2, তাহলে টোটাল হচ্ছে 7 যোগ 2 ইজ ইকুয়াল টু 9। নগরের পূর্ণ হচ্ছে 19টা, আর অংশ বিশেষ হচ্ছে 12টার হাফ ইজ ইকুয়াল টু 6, 6টার 1/3 ইজ ইকুয়াল টু 2, টোটাল হচ্ছে 19 যোগ 6 যোগ 2 ইজ ইকুয়াল টু 27। খুবই মজা, তাই না আপু? আচ্ছা, এখন দেখো কি দেখলাম আমরা। দেখো তো আপু, এখানে আমরা কি পেলাম? এখান থেকে দেখো তো, 1 3 9 27, কিছু পাওয়া যায় কি? হ্যাঁ, কিছু পাওয়া যায়। কি পাওয়া যায়? এ হচ্ছে তার 3 গুণ, এ হচ্ছে তার 3 গুণ, এ হচ্ছে তার 3 গুণ। এগুলো ষড়ভুজ না? তাহলে প্রতিটা স্তর, একটা স্তর থেকে তার পরবর্তী স্তরের ষড়ভুজের সংখ্যা নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে হচ্ছে 3 গুণ। কেমন? এটাই বলা হলো। তাহলে কি কথাটা কি দাঁড়ালো? যে নগরের ষড়ভুজের সংখ্যা শহরের চেয়ে 3 গুণ, আবার শহরের ষড়ভুজের সংখ্যা গ্রামের চেয়ে 3 গুণ, আবার গ্রামের ষড়ভুজের সংখ্যা পাড়ার চেয়ে 3 গুণ। এটাই বলা হলো। যে দেখো, 3 9 27, 3 3 9, 3 1 3। কেমন? আচ্ছা, তাহলে এটাই বলা হলো যে সারণী থেকে এটা পরিষ্কার যে প্রতিটি সেবা কেন্দ্রের প্রভাব বলের ব্যক্তি বসতি সংখ্যার 3 গুণ। কেমন? তিনি এ মানকে কে বা ধ্রুবক হিসেবে চিহ্নিত করেছেন। তাহলে কি উনি কত গুণ? যে গুণটা, এই গুণটাকে উনি ধ্রুবক হিসেবে চিহ্নিত করেছেন। অর্থাৎ কত গুণ, এই গুণটাকে উনি ধ্রুবক বা কে দ্বারা চিহ্নিত করেছেন। এভাবেই স্তর ভেদে জনপদের সংখ্যার সূত্রটা উনি কি বলেছেন? যে NT ইজ ইকুয়াল টু K টু দি পাওয়ার T। তাহলে এখানে N হচ্ছে জনপদের সংখ্যা এবং T হচ্ছে স্তর। এভাবে যদি আমরা K এর জায়গায় 3 অথবা 4 বসাই, অর্থাৎ যদি বলি K 3 অথবা 4, তাহলে সূত্রটা কি? প্রথম স্তরে জনপদের সংখ্যা কেন্দ্রীয় স্থান সহ, কিন্তু সহ 3 টু দি পাওয়ার 1, তাই না? এটা কিন্তু খেয়াল রাখবে, এটা হচ্ছে স্তর, তাই না? কে হচ্ছে স্তর। আচ্ছা, তাহলে কে হচ্ছে এখানে না, এখানে সরি, টি হচ্ছে স্তর। কেমন? টি হচ্ছে স্তর, আর কে তো ধরলাম ধ্রুবক, অর্থাৎ 3 অথবা 4। তাহলে প্রথম স্তরের
জনপদের সংখ্যা ইজ ইকুয়াল টু ধ্রুবক কত 3, এই যে 3 আর পাওয়ার হচ্ছে টি অর্থাৎ 1, তাহলে 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 3। আর যদি আমরা কে এর মান 4 ধরি তাহলে 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 4 অথবা 4। সরি, আবার যদি দ্বিতীয় স্তরের জনপদের সংখ্যা কেন্দ্রস্থান সহ কত, তাহলে কে হচ্ছে 3, পাওয়ার হচ্ছে 2, তাহলে কত হলো 3 3 9। যদি আমরা কে এর জায়গায় 4 ধরি তাহলে 4 স্কোয়ার অথবা 4 4 16। আবার তৃতীয় স্তরে জনপদের সংখ্যা কেন্দ্রস্থান সহ তাহলে কি হবে, কে যদি 3 হয় তাহলে 3 পাওয়ার 3 ঘন, তাহলে 3 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 3 3 9, 3 9 27 বা 4 টু দি পাওয়ার 3 অথবা 4 4 16, 4 16 64। তাহলে কি কথা দাঁড়ালো, যদি ধ্রুবক হচ্ছে ধ্রুবক যদি 3 অথবা 4 হয়, হ্যাঁ, তাহলে প্রথম স্তরের জনপদের সংখ্যা হবে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1 or is equal to 3। দ্বিতীয় স্তরে হবে 3 টু দি পাওয়ার 2 is equal to 9। তৃতীয় স্তর হবে 3 টু দি পাওয়ার 3 is equal to 3 3 9, 3 9 27। আর যদি কে এর মান 4 হয় তাহলে প্রথম স্তরের জনপদের সংখ্যা হবে 4 টু দি পাওয়ার 1 is equal to 4। দ্বিতীয় স্তরের জনপদের সংখ্যা হবে 4 স্কোয়ার অথবা 4 টু দি পাওয়ার 2 is equal to 4 into 4 is equal to 16। আর তৃতীয় স্তরের জনপদের সংখ্যা হবে 4 to the power 3 is equal to 4 into 4 into 4 is equal to 4 into 4 is equal to 16, 16 into 4 is equal to 64। কেমন? তাহলে এভাবে কোন একটা জনপদের কতটি ষড়ভুজ আছে সেটা সহজেই বের করা যায়, অথবা ষড়ভুজ মানে জনপদের সংখ্যা কতটি আছে সেটা বের করা যায় যদি আমরা কে এর মান জানি এবং স্তরের মান বলি। কেমন? আচ্ছা, খুব ইন্টারেস্টিং, তাই না আপু? এখন দেখো, এখন আমরা সেবা কেন্দ্র পেলাম না, পাড়া পেলাম, উনি পাড়ার কথা বলছেন, গ্রামের কথা বলছেন, শহরের কথা বলছেন, নগরের কথা বলছেন, তাই না? তাহলে সেবা কেন্দ্রের পারস্পরিক দূরত্ব ও প্রভাব বলয়ের আয়তন, তাহলে একটা সেবা কেন্দ্র থেকে আরেকটা সেবা কেন্দ্র কতটুকু দূরত্বে এবং তার প্রভাব বলয়ের আয়তনটা কত। তাহলে আমরা তো প্রথমে আমরা জেনেছিলাম যে একটি হ্যামলেট বা পাড়ার একটি সেবা কেন্দ্র থেকে আরেকটি সেবা কেন্দ্র দূরত্ব হচ্ছে কত, 7 কিলোমিটার, তাই না? আচ্ছা, তাহলে ঠিক এখানে একটা সারণীর মাধ্যমে দেখানো হয়েছে, এখানে একটা ছবিটা দেওয়া আছে। কেমন? তাহলে যখন একটি, এটা হচ্ছিল কি, এটা ছিল হ্যামলেট না, এটা হচ্ছে পাড়া, তাই তো? আর যখন শুরুতে এটা ছিল পাড়া, তাই না? পাড়া। তাহলে একটি পাড়া থেকে আরেকটি পাড়ার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। আবার যখন সে গ্রাম হবে, এটা যেমন গ্রাম ছিল, তাহলে একটি গ্রাম থেকে আরেকটি গ্রামের দূরত্ব কত। আবার যখন সে শহর হলো, তাহলে একটি শহর থেকে আরেকটি শহরের দূরত্ব কত। আবার যখন সে নগর হলো, তখন একটি নগর থেকে আরেকটি নগরের দূরত্ব কত এবং তার প্রভাব বলয়ের আয়তন কত। তাহলে যদি এটা দেখানো হয়, তাহলে পাড়ার পারস্পরিক দূরত্ব হচ্ছে, একটি পাড়া থেকে আরেকটা পাড়ার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার এবং তার প্রভাব বলয়টা হচ্ছে কত, 45 কিলোমিটার, 45 বর্গ কিলোমিটার, আয়তন যেহেতু 45 বর্গ কিলোমিটার। যখন গ্রাম, তখন এটা পরে আমরা বলি, হ্যাঁ। তাহলে গ্রাম একটা থেকে একটা দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার এবং প্রভাব বলয় হচ্ছে 135 বর্গ কিলোমিটার। আর শহর তার পারস্পরিক দূরত্ব হবে 21 কিলোমিটার এবং তার হচ্ছে প্রভাব বলয়ের আয়তন হবে 400 বর্গ কিলোমিটার। আর নগর, তার পারস্পরিক দূরত্ব হবে 36 কিলোমিটার এবং প্রভাব বলয়ের আয়তন হবে 1200 অথবা 1200 বর্গ কিলোমিটার। তাহলে আমি এখান থেকে যদি আসি, তাহলে একটি নগর পারস্পরিক দূরত্ব হচ্ছে 36 কিলোমিটার এবং তার প্রভাব বলয় হচ্ছে 1200 বর্গ কিলোমিটার। তাহলে এটাই বলা হলো, এটা হচ্ছে একটা নগর। নগরে একটা নগর থেকে আরেকটা নগরের দূরত্ব হচ্ছে
36 কিলোমিটার, এবং এই এরিয়াটা হচ্ছে 1200 বর্গ কিলোমিটার। আচ্ছা, এবং এই যে যখন শহর হয় তাহলে একটি নগরের ভিতরে থাকবে 3টা শহর, এটা হচ্ছে এইটা সংখ্যা। তাহলে একটি নগরের ভিতর থাকবে 3টি শহর এবং এদের মধ্যবর্তী দূরত্ব হবে 21 কিলোমিটার, এবং একটি নগরের বলয়ের আয়তন হবে 400 বর্গ কিলোমিটার। আবার একটি নগরে থাকবে 9টি গ্রাম। কেমন? তাহলে এই 9টি গ্রামের মধ্যবর্তী, একটি গ্রাম থেকে আরেকটি গ্রামের মধ্যবর্তী দূরত্ব হবে 12 কিলোমিটার, এবং গ্রামের প্রভাব বলয়ের আয়তন হবে 135 বর্গ কিলোমিটার। ঠিক একইভাবে একটি নগরে 27টি পাড়া থাকবে, এবং 27টি পাড়া একটি থেকে আরেকটি দূরত্ব হবে 7 কিলোমিটার, এবং একটি পাড়ার প্রভাব বলয়ের আয়তন হবে 45 বর্গ কিলোমিটার। এটি বলা হলো যে সেবা কেন্দ্রের পারস্পরিক দূরত্ব ও প্রভাব বলয়ের আয়তন। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, নেক্সট কি আপু? আচ্ছা, এখন আমরা উপরের যে আলোচনা থেকে কি দেখতে পেলাম সেটা এখন বলা হলো যে উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে কে এর মান পরিবর্তিত হলে কেন্দ্রীয় স্থানে ষড়ভুজের আয়তন ও নির্ভরশীল জনপদের অবস্থানিক বিন্যাসেরও পরিবর্তন হবে। অর্থাৎ যখনই কে এর মান বাড়বে বা কমবে তখন কি হবে যে সেবা কেন্দ্রের সংখ্যাও কিন্তু কমে যাবে। কেমন? আবার সেবা কেন্দ্রের সংখ্যা যখন কমবে তার ওই সেবা কেন্দ্রের আয়তন কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ সেবা যে প্রদান করবে ওই এলাকাটার আয়তনও বেড়ে যাবে। তাহলে এই যে কে এর মান পরিবর্তিত হওয়ার সাথে সাথে কি ধরনের তত্ত্ব প্রদান করা যায়, কি ধরনের তত্ত্ব বের করা যায়, এই ক্ষেত্রে উনি 3টি তত্ত্বের কথা বলছেন, 3টি নীতির কথা বলছেন। এটি বলা হলো যে কে এর মান পরিবর্তনশীলতার ক্ষেত্রে তিনি 3টি মৌলিক নীতির কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে বাজার নীতি বা মার্কেটিং প্রিন্সিপাল, 2 নম্বর হচ্ছে পরিবহন নীতি বা ট্রান্সপোর্টেশন ও ট্রাফিক প্রিন্সিপাল, 3 নম্বর হচ্ছে প্রশাসনিক নীতি বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল। আপু আজকে অতটুকুনি থাক। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা প্রত্যেকটা নীতি আলাদা করে করে পড়বো। হ্যাঁ, তাহলে আমরা আজকে যেটা পড়লাম তার জিস্টটা দাঁড়াচ্ছে যে ক্রিস্টলার তার সেবা কেন্দ্রর আকৃতি গোল দিয়ে বলছেন যে না, গোল করলে অসুবিধে থাকে। আবার যখন উনি ঘন সন্নিবেশিত করলেন তখন উনি বলছেন যে না, কিছু অংশ আবার ওভারল্যাপিং হয়। তখন উনি এই সমস্যার সমাধানের জন্য কি বলছেন, উনি ষড়ভুজের কথা বলছেন। তাহলে ষড়ভুজের সেবা কেন্দ্রের বাণিজ্যিক এলাকা যদি ষড়ভুজের মতো হয় তাহলে কি হবে, কোনো একটা জায়গা অসীমিত থাকবে না অথবা কোনো জায়গায় সেবার ওভারল্যাপিং ঘটবে না। আচ্ছা, তারপর উনি বলছেন যে একটি সেবা, আগে বলে নিয়েছেন যে একটি সেবা কেন্দ্র থেকে আরেকটি সেবা কেন্দ্রের দূরত্ব হবে কত? 7 কিলোমিটার। কেমন? এবং উনি দেখতে পেয়েছেন যে একটি হ্যামলেটের অভ্যন্তরে কোনো একটি জায়গায় একটি বিশেষ সেবা কেন্দ্র গড়ে ওঠে যেটা হ্যামলেট তার জনগণকে দিতে অসমর্থ হয়। তখন ওই সেবা কেন্দ্রটি হ্যামলেটের চারপাশের চারপাশে কিছু অংশ নিয়ে তার প্রভাব বলে তৈরি করে, তখন সেটা তৈরি হয়ে যায় গ্রাম। আবার গ্রাম তার কেন্দ্রে এমন কিছু সেবা তৈরি করে বা সেবা প্রদান করে যেটা আশেপাশের গ্রাম থেকে তার সেবার মানটা অনেক হাই হয়, সফিস্টিকেট হয়। তখন সে আবার তার গ্রামের কিছু অংশ নিয়ে সে তখন তৈরি করে নগর। আবার ঠিক নগরও তার কেন্দ্রে এমন কিছু সেবা দেয় যে অন্যান্য শহর দিতে পারে না। তখন সে আবার ওই শহরের কিছু অংশ নিয়ে তার হচ্ছে প্রস্থভূমি তৈরি করে, তখন ওই সীমাটাকে বলা হবে, ওই সীমার মাঝখানে যখন যে সেবা কেন্দ্র হবে তখন সেটা হয়ে যাবে কি নগর। এভাবে ক্রিস্টলার 4টি সেবা কেন্দ্রের কথা বলছেন। এটা হচ্ছে হ্যামলেট, তারপর হচ্ছে গ্রাম, তারপর হচ্ছে শহর, তারপর হচ্ছে নগর। তারপর কি দাঁড়ালো, আমরা ছবিতে কি দেখলাম যে একটি নগরের অধীনে কি থাকে, 3টি শহর থাকে এবং 9টি গ্রাম থাকে, আর 27টি থাকে হচ্ছে
হ্যামলেট। কেমন? আবার ঠিক একইভাবে যে শহরের পশ্চাৎভূমির একটি নগর আর একটি নগর থেকে মধ্যবর্তী দূরত্ব হবে 36 কিলোমিটার। একটি শহর এবং একটি শহরের দুইটি শহরের মধ্যবর্তী দূরত্ব হবে 21 কিলোমিটার। দুইটি গ্রামের মধ্যবর্তী দূরত্ব হবে 12 কিলোমিটার এবং দুইটি পাড়ার মধ্যবর্তী দূরত্ব হবে 7 কিলোমিটার এবং একটি পাড়ার প্রভাব বলয়ের আয়তন হবে 45 বর্গ কিলোমিটার। একটি গ্রামের প্রভাব বলয় হবে 135 বর্গ কিলোমিটার। একটি শহরের প্রভাব বলয় আয়তন হবে 400 বর্গ কিলোমিটার এবং একটি নগরের প্রভাব বলয় আয়তন হবে 1200 বর্গ কিলোমিটার। কেমন? এবং উনি যেটা দেখলেন যে 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 একটি স্তর থেকে আরেকটি স্তরের কত গুণ বড়, অথবা স্তরের আয়তন জনসংখ্যা আমরা যেটা বলি না কেন, যে কত গুণ বড় বা ছোট একটা সম্পর্ক বের করা যায়, যেটাকে ইনি কে দ্বারা প্রকাশ করেছেন। তাহলে আমরা দেখলাম যে কে দ্বারা প্রকাশ করলে দেখা যাচ্ছে যে প্রতিটা স্তরের বৈশিষ্ট্য একটি স্তর থেকে উপর দিকে গেলে হচ্ছে 3 গুণ আর নিচের দিকে আসলে হচ্ছে 1/3 তিনি এটাকে কে দিয়ে প্রকাশ করেছেন এবং তিনি এটাকে ধ্রুব বলেছেন। কেমন? আচ্ছা, এবং এর ভিত্তিতে কে এর মান যদি কমানো বা বাড়ানো যায়, এর ভিত্তিতে তিনি তিনটি নীতির কথা উল্লেখ করেছেন। এই তিনটি নীতি হচ্ছে বাজার নীতি বা মার্কেটিং প্রিন্সিপাল, পরিবহন নীতি বা ট্রান্সপোর্টেশন অথবা ট্রাফিক প্রিন্সিপাল, আর হচ্ছে প্রশাসনিক নীতি বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল। কেমন? তো আজকের মতো তোমরা বাসায় বারবার ছবিগুলি প্র্যাকটিস করতে থাকো। আমরা আগামী ক্লাসে প্রত্যেকটা নীতি আলাদা করে পড়বো, দেখবে খুবই মজা। এখন একটুখানি কঠিন মনে হলো, পরে কঠিন মনে হবে না। ওই পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে ক্লাস করার জন্য ধন্যবাদ, দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক।